প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 51 পৃষ্ঠা উল্টো তোমরা চতুর্থ অধ্যায় হিন্দু ধর্মের সংস্কার। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আজকে চতুর্থ অধ্যায় হিন্দু ধর্মের সংস্কার এই বিষয়টি নিয়ে পড়াবো এবং এই অধ্যায়টি নিয়ে পড়াবো। এই অধ্যায়ে তোমাদের পাঠ 1 থেকে 4 পর্যন্ত আমি পড়াবো। দেখো পাঠ 1 থেকে 4। এখান থেকে শিক্ষার্থীরা হিন্দু ধর্মের সংস্কার, আমাদের হিন্দু ধর্মে আমাদের এই পার্থিব জীবনকে সুন্দর করে গড়ে তোলার লক্ষ্যে প্রাচীন ঋষিরা ধর্মীয় আচার আচরণ ও মাঙ্গলিক কর্মের নির্দেশ দিয়েছেন। এই উদ্দেশ্যে তারা রচনা করেছেন মনুসংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা, পরাশর সংহিতা প্রভৃতি স্মৃতিশাস্ত্র। হ্যাঁ, তার প্রিয় শিক্ষার্থীরা, এগুলো হিন্দু ধর্মের বিধিবিধানের বিখ্যাত গ্রন্থ। এই সকল গ্রন্থে বর্ণিত বিধিবিধানকে আশ্রয় করে হিন্দুদের সমগ্র জীবনে অনুষ্ঠিত হয় বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান, মাঙ্গলিক ক্রিয়া। বিধিবিধানের উদ্দেশ্য অন্ত্যেষ্টিক্রিয়া, পারণিক কৃত্য প্রভৃতি সম্পাদন করার বিধিবিধান ও হিন্দু ধর্মের গ্রন্থাবলীতে কি বর্ণিত রয়েছে। তার প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমি কয়েকটা গ্রন্থের নাম বলেছি, যে মনুসংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা, পরাশর সংহিতা, এগুলো হচ্ছে কি স্মৃতিশাস্ত্র। এই স্মৃতিশাস্ত্রগুলোতে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে আমাদের কাজগুলো করে থাকি। মানে আমাদের সংস্কৃতি জীবনে যে মাঙ্গলিক অনুষ্ঠানগুলো হয় সেগুলো এই অনুসারে স্মৃতিশাস্ত্র অনুসারে করা হয়। তো শিক্ষার্থীদের, আজকে আমরা এই অধ্যায় থেকে যা শিখবো, পাঠ 1 থেকে 4 পর্যন্ত যেটা পড়াবো, তার মধ্যে থেকে আমরা যা শিখবো তা হচ্ছে এক ধর্মীয় সংস্কার ধারণা ব্যাখ্যা করতে হবে। সেটা হচ্ছে ধর্মীয় সংস্কারের ধারণা, ধারণা ব্যাখ্যা তাহলে ধর্মীয় সংস্কারের ধারণা ব্যাখ্যা করতে পারবে। এবার বিভিন্ন সংস্কারের নাম, বিভিন্ন সংস্কারের নাম উল্লেখ করতে পারবে। এবং পদ্ধতি সংস্কারগুলো প্রচলিত সংস্কারগুলো ব্যাখ্যা করতে পারবে। এবার যেটা শিখবে সেটা হচ্ছে হিন্দু বিবাহ অনুষ্ঠানে বিভিন্ন পর্ব, হিন্দু ধর্মের বিবাহ অনুষ্ঠানে বিভিন্ন পর্ব ধারাবাহিকভাবে কেমন বর্ণনা করতে পারবে। বর্ণনা করতে পারবে। তাহলে হিন্দু বিবাহ অনুষ্ঠানে বিভিন্ন পর্ব ধারাবাহিক বর্ণনা করতে পারবে। এর বিবাহের একটি মন্ত্রের স্বরার্থ একটি মন্ত্রের স্বরার্থ
এবং মন্ত্রশিক্ষা করতে পারবে। আর যা শিখতে পারবে সেটা হচ্ছে যৌতুক প্রথা। কেমন? কোন প্রথা অধর্ম, কোন প্রথা অধর্ম, কোন প্রথা অধর্ম এর কারণ করতে পারবে। ব্যাখ্যা করতে পারবে। তার প্রিয় শিক্ষার্থীরা এই অধ্যায় থেকে এই শিক্ষাগুলো তোমরা শিখতে পারবে। তো আসছি আমরা কত পৃষ্ঠা নম্বর 52 পৃষ্ঠা পার্ট 1 ধর্মীয় সংস্কারের ধারণা ও ধরন। তাহলে সংস্কার কাকে বলে? প্রথমে আসি সংস্কার কাকে বলে। তার ঐতিহ্য অনুসরণ করে হিন্দুদের সমগ্র জীবনে যে সকল মাঙ্গলিক অনুষ্ঠান করা হয় সেগুলোকে বলা হয় কি? সংস্কার। প্রিয় শিক্ষার্থীরা এখানে তোমাদের সংস্কার কাকে বলে প্রশ্নটা আসতে পারে জ্ঞানের প্রশ্নে। হ্যাঁ, তো তোমরা লিখবে কি? ঐতিহ্য অনুসরণ করে হিন্দুদের সমগ্র জীবনে যে সকল অনুষ্ঠান মাঙ্গলিক অনুষ্ঠান করা হয় সেগুলোকে সংস্কার বলা হয়। হ্যাঁ, তো স্মৃতিশাস্ত্রে 10টি সংস্কারের কথা উল্লেখ আছে। আর স্মৃতিশাস্ত্রে কয়টি সংস্কারের কথা বলা হয়েছে? 10টি সংস্কারের কথা বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবে কয়টি সংস্কারের কথা বলা হয়েছে? 10টি সংস্কারের কথা বলা হয়েছে। তো এই সংস্কারগুলোর নাম হচ্ছে কি? দেখো, প্রথম হচ্ছে গর্ভাধান। যেমন আমি লিখি 10টি সংস্কার। সংস্কার হচ্ছে এক হচ্ছে কি? গর্ভাধান। দুই হচ্ছে কি? গর্ভধান পুংসবন। তিন হচ্ছে সীমন্ত নয়ন। সীমন্ত সীমন্তোন্নয়ন। কেমন? আর তার হচ্ছে তোমার জাতকর্ম। পাঁচ হচ্ছে নামকরণ। অন্নপ্রাশন। সমাবর্তন। আট হচ্ছে সমাবর্তন। উপনয়ন বা উপনয়ন। আর 10 হচ্ছে বিবাহ। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো 10টি সংস্কার কি কি? এক হচ্ছে গর্ভাধান, 2 হচ্ছে তোমার পুংসবন, 3 সীমন্তোন্নয়ন, 4 জাতকর্ম, 5 নামকরণ, 6 অন্নপ্রাশন, 7 চূড়াকরণ, 8 সমাবর্তন, 9 উপনয়ন, 10 হচ্ছে কি? বিবাহ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো বিবাহ প্রথমে এখানে এই যে গর্ভাধান, পুংসবন এবং সীমন্তোন্নয়ন, হ্যাঁ, এই তিনটি বর্তমানে কি প্রচলিত নেই। কেমন? তাহলে এই যে যেটা বললাম যে কি কি গর্ভাধান, পুংসবন এবং সীমন্তোন্নয়ন পরিবেশ সংস্কারগুলো বর্তমানে কি লুপ্ত প্রায়, এগুলো যেমন প্রচলিত নেই। কিন্তু যেগুলো প্রচলিত আছে সেগুলোর মধ্যে হচ্ছে যেমন জাতকর্ম। জাতকর্ম কেমন? তো জাতকর্ম কি? কৃষ্ণতে আসি জন্মের পর পিতা জপ যষ্টি মধু ও গীতি দ্বারা সন্তানের জিহ্বা স্পর্শ করে যে মন্ত্র উচ্চারণ করেন তাকে বলে কি? জাতকর্ম।
প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষা আসতে পারে যে কি জাতিকর্ম কি বা বলতে কি বুঝো বা জাতিকর্ম কাকে বলে, তখন তোমরা এবি লিখবে যে জন্মের পর পিতা যষ্টিমধু ও কিতু দ্বারা সন্তান জিহ্বা স্পর্শ করে মন্ত্র উচ্চারণ করেন বলে একে কি বলা হয়, জাতকর্ম বলা হয়। এবার আসো প্রিয় শিক্ষার্থীদের নামকরণ। এবার আসো কি নামকরণ। নামকরণ তাহলে নামকরণ জিনিসটা কি প্রিয় শিক্ষার্থীরা, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর দশম, একাদশ, দ্বাদশ বা শততম দিবসে নামকরণ কি করণীয়। তাহলে একটি শিশুর জন্মের পর কি করতে হয়, নামকরণ করতে হয়। প্রথম কি করতে, জাতকর্ম মানে জ্যৈষ্ঠমধু জ্যৈষ্ঠমধু কিন্তু তার সন্তানকে স্পর্শ করে করা হয়। এরপর আসে কি নামকরণ। এই নামকরণটা কখন করা হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার দশম, পঞ্চম, দশম, একাদশ, দ্বাদশ বা সপ্তম দিবসে নামকরণ করণীয়। কেমন, অর্থাৎ কেউ 10 দিনে করে, কেউ 11 দিনে, কেউ 12 দিনে করে, কেউ কি 1 মাস পরে করে। হ্যাঁ, তাহলে এই যে এটাকে বলা হয় নামকরণ। তার নামকরণ করতে হয় দশম, একাদশ, দ্বাদশ এবং সপ্তম দিবসে। এবার আসি অন্নপ্রাশন। অন্নপ্রাশনটা হচ্ছে পুত্রের ষষ্ঠ মাসে এবং কন্যা পুত্রের ষষ্ঠ মাসে এবং কন্যা পঞ্চম, অষ্টম বা দশম মাসে পূজাদি মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম অন্নভোজনের নাম হচ্ছে কি অন্নপ্রাশন। কেমন, তার প্রিয় শিক্ষার্থীরা অন্নপ্রাশন কোনটা, অন্নপ্রাশন হচ্ছে পুত্রের ষষ্ঠ মাসে এবং কন্যার পঞ্চম, অষ্টম বা দশম মাসে পূজাদি মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম অন্নভোজনের নাম হচ্ছে অন্নপ্রাশন। অর্থাৎ একটি সন্তান পুত্রের জন্মগ্রহণের পর পুত্রের হচ্ছে পুত্রের সন্তান জন্ম হয়, তার ষষ্ঠ মাসে কন্যা সন্তান জন্ম হলে পঞ্চম, অষ্টম বা দশম মাসে পূজাদি মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম যে অন্নভোজন করা হয় তার নাম হচ্ছে কি অন্নপ্রাশন। তোমরা শিক্ষা তোমরা মনে রাখবে যে পুত্রকে কত মাসে অন্নপ্রাশন করা হয়, পুত্রের ষষ্ঠ মাসে আর কন্যা হচ্ছে কি পঞ্চম মাসে। বেশিরভাগ কিন্তু বাংলাদেশে, আমাদের দেশে বা যেটা প্রচলিত সেটা হচ্ছে পুত্রের ষষ্ঠ মাসে এবং কি 6 মাসের মধ্যে, প্রথম থেকে 6 মাসের মধ্যে অন্নভোজন করতে হয়। হ্যাঁ, এরপর হচ্ছে যে মানে 150 দিনের পর 180 দিনের মধ্যে, আর হচ্ছে যে শ্রেষ্ঠ মেয়ের কন্যার ক্ষেত্রে পঞ্চম মাস মানে 5 মাসে এর মধ্যে কি 150 দিনের মধ্যে কি করতে হয়, মুখে বাঁধতে হয়। তার প্রিয় শিক্ষার্থীরা এবার আসো সমাবর্তন। পাঠ শেষে এবার আসে আমরা সমাবর্তন আসি। চূড়াকরণ আছে, চূড়াকরণ মাটি প্রথম মুন্ডলী চুল ফেলে দেওয়ার মুন্ডলী কাজটা হচ্ছে চূড়াকরণ করা হয়। হ্যাঁ, এটা যখন উপনয়ন দেওয়া হয়, উপনয়নের সময় চূড়াকরণটা করা হয় একসাথে। তো এখানে আসলে আমরা সমাবর্তন আসি। সমাবর্তন যেটা আছে তাহলে আমরা প্রশ্ন চূড়াকরণ গেল, সমাবর্তন কেমন, সমাবর্তন সেই শিক্ষার্থী প্রতিষ্ঠান কিংবা গুরুগৃহী থেকে নিজ গৃহে ফিরে আসার সময় যে অনুষ্ঠান করা হয় তার নাম হচ্ছে কি সমাবর্তন। হ্যাঁ, এই অনুষ্ঠান শিক্ষক মহাশয় বা গুরু শিক্ষার্থীকে অনেক মূল্যবান উপদেশ দিয়ে থাকেন। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যখন এসএসসি পরীক্ষা দিবে তখন তোমাদের একটা বিদায় অনুষ্ঠান করা হয়, সমাবর্তন অনুষ্ঠান করা হয়। অবশ্যই তোমাদের বিদায় অনুষ্ঠান বলতে হয় না, তোমাদের এরপর মহাবিদ্যালয়ে যেতে হয়, এরপর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, কিন্তু তারপরে আমরা স্কুলে একটা কি বিদায় অনুষ্ঠান করি, যেটাকে বলা হয় সমাবর্তন অনুষ্ঠান। হ্যাঁ, সেখানে কি করে শিক্ষকরা তোমাদেরকে বিভিন্ন রকম উপদেশ দিয়ে থাকেন। কেমন, তো এখানে তো বলছে পার্শ্ব শিক্ষা প্রতিষ্ঠান কিংবা গৃহে থেকে গৃহে ফিরে আসার সময় যে অনুষ্ঠান করা হয় সমাবর্তন, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে সমাবর্তন অনুষ্ঠান করা হয়। কেমন, তো যখন পড়ালেখা শেষ হয়ে যায় আর কি, তো এই অনুষ্ঠানে শিক্ষক মহাশয় শিক্ষার্থীকে অনেক মূল্যবান দিতেন। এরপর আসে বিবাহ। সমাবর্তন পর্বে আসে উপনয়ন। উপনয়ন উচ্চ উপনয়ন করতে দেওয়া, যাদের ব্রাহ্মণ হোক বা ক্ষত্রিয়রা অনেকেই বা সূর্যপুর থেকে অনেকেই করতে দিয়ে থাকে, এটাকে বলা হয় কি উপনয়ন। হ্যাঁ, এরপর আসে কি বিবাহ। বিবাহ কি যৌবনের ব্যাক ও পিতৃপূজার প্রভৃতির মাধ্যমে মন্ত্রোচ্চারণ পূর্বক বড় বধূর মিলন রূপ, বড় বধূর মিলন রূপ, হ্যাঁ, সংস্কারকে বলা হয় কি বিবাহ। তো বিবাহ কাকে বলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে আন্ডারলাইন করে রাখো যে যৌবনের বেদ পিতৃপূজা হোম প্রভৃতির মাধ্যমে মন্ত্রোচ্চারণ পূর্বক বর ও বধূর মিলনের, হ্যাঁ, মিলন রূপ সংস্কৃত বধূর মিলন রূপ সংস্কারকে বলা হয় কি বিবাহ। হ্যাঁ, তো দশমিক সংস্কারের মধ্যে তোমরা প্রিয় শিক্ষার্থী আমরা আগে বলেছি যে গর্ভাধান,
তাহলে হচ্ছে পুরুষবল এবার সীমান্ত নেই, বর্তমানে প্রচলিত নেই। বর্তমানে যেগুলো প্রচলিত সেগুলো হচ্ছে যেমন জাতকর্ম আছে, আনানকরণ, অনুপ্রাসন, চূড়াকরণ, সমর্থন, উৎপাদন, বিবাহ, এগুলো বর্তমানে প্রচলিত আছে। তো এর শিক্ষার্থীরা আসলে প্রথমে আমরা পার্ট দিয়ে যাই, বিবাহ নিয়ে একটু আলোচনা করি। হিন্দু সমাজে বিবাহ ধর্মীয় জীবনের কি চর্চা। বিবাহ বিপূর্ব বহদাতু, বিবাহ হচ্ছে বিপূর্ব, আমি এখানে লিখছি লিখে দেখো, এখানে লেখা আছে বিপূর্ব, বিবাহ শব্দটি শিক্ষার্থী দেখা যাচ্ছে না, একটু করে যায়। বিবাহ হচ্ছে শব্দটি বিপূর্ব, হ্যাঁ, বিপূর্ব বহদাতু, বিপূর্ব বহদাতু বিপূর্ব বহদাতু ও গয়, গম বহদাতু ও গম্য মানে গম্য পদ্মযুগে গঠিত। বিবাহ শব্দটি বিপূর্ব বহদাতু ও গয় পদ্মযুগে কি গঠিত। তাহলে এখানে দেখো বহদাতু অর্থ হচ্ছে কি বহন করা, এই বহ শব্দটা কি বহদাতু অর্থ হচ্ছে কি বহন করা, বহন করা, বহন করা। আর বি শব্দের অর্থ হচ্ছে কি বিশেষভাবে বার বহন করা। বি শব্দের অর্থ কি বিশেষ রূপে, বি বিশেষ অর্থ হচ্ছে বিশেষ রূপে, এই বি হচ্ছে বিশেষ রূপে, বিশেষ রূপে। তাহলে বিশেষ রূপে বার বহন করা শব্দটা হচ্ছে কি বিবাহ। বিবাহ শব্দের অর্থ কি বিশেষ রূপে বার বহন করা। তাহলে আমি আবার বলি, বিবাহ শব্দটি বিপূর্ব বহদাতু ও গয় পদ্মযুগে গঠিত। আর বহ শব্দ অর্থ হচ্ছে কি বহন করা, আর বিয়োগ হচ্ছে কি বিশেষ রূপে। তার বিবাহ শব্দটির অর্থ যারাই কি বিবাহ শব্দের অর্থ যারাই বিশেষ রূপে বার বহন করা। তাহলে বিবাহের ফলে পুরুষকে স্ত্রী ভরণ পোষণ এবং মান সম্মান রক্ষার স্বাভাবিক দায়িত্ব পালন করতে হয়। বিবাহের আমাদের শাস্ত্রে বিবাহ 8 প্রকার বিবাহের কথা বলা হয়েছে, হ্যাঁ, বিখ্যাত গ্রন্থ মনুসংহিতায় 8 প্রকার বিবাহের কথা বলা হয়েছে। তাহলে মনুসংহিতায় কয়েক প্রকার বিবাহের কথা বলা হয়েছে, 8 প্রকার বিবাহের কথা বলা হয়েছে। কোথায়? গ্রন্থ বিখ্যাত গ্রন্থ মনুসংহিতায়। তাহলে এই 8 প্রকার বিবাহ কি? এক হচ্ছে ব্রাহ্ম দ্বৈতভাব তিনতলা পৃষ্ঠে দেখো, এখানে আছে ব্রাহ্ম, দৈব, আশ্ব, কাজপুত্র, আশু, গান্ধর্ব, রাক্ষস, বৈশ্বাস। এই হচ্ছে 8 প্রকার বিবাহ। কেমন? তার এই 8 প্রকার বিবাহের মধ্যে ব্রাহ্ম বিবাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, তা দেখো শিক্ষার্থীরা, আমি আবার দেখি বিবাহ হচ্ছে কত প্রকার। বিবাহ 8 প্রকার, কেমন? 8 প্রকার, যথা প্রথম হচ্ছে কি ব্রাহ্ম, তারপরে দুই হচ্ছে ব্রাহ্ম, দৈব, আশ্ব, দৈব, আশ্ব, চার হচ্ছে তোমার কি, চার হচ্ছে প্রাজপত্য, প্রাজপত্য আশু, রাজা প্রাজপত্য, পাঁচ আশু, ছয় গান্ধর্ব, ছয় হচ্ছে কি গান্ধর্ব, সাত হচ্ছে তোমার রাক্ষস, তাহলে আমাদের বিখ্যাত সংহিতায়, হ্যাঁ, 8 প্রকার বিবাহ কথা বলা হয়েছে। 8 প্রকার বিবাহ হচ্ছে কি ব্রাহ্ম, দৈব, আশ্ব, প্রাজপত্য, আশু, গান্ধর্ব, রাক্ষস ও কি বৈশ্বাস।
এ হচ্ছে 8 প্রকার বিবাহ। কেমন? তো এই 8 প্রকার বিবাহের মধ্যে ব্রাহ্ম, দৈব, আশ্র ও প্রাজমুক্ত উল্লেখযোগ্য। ব্রাহ্ম 8 প্রকার বিবাহের মধ্যে ব্রাহ্ম, দৈব, আশ্র আর প্রাজমুক্ত এই 5টি বিবাহ কি 5টি পাঁচটি বিবাহ কি উল্লেখযোগ্য। কেমন? বর্তমান সমাজে ব্রাহ্ম বিবাহ কি প্রচলিত, বর্তমান যে বিবাহটা প্রচলিত আছে আমাদের সনাতন সমাজে সেই বিবাহটা হচ্ছে কি ব্রাহ্ম বিবাহ। কেমন? আর এই ব্রাহ্ম বিবাহ কাকে বলে? ব্রাহ্ম বিবাহ হচ্ছে কন্যাকে বস্ত্র দ্বারা আচ্ছাদন করে এবং অলঙ্কার দ্বারা সজ্জিত করে বিদ্বান ও সদাচারী বরকে আমন্ত্রণ করে কন্যাদান করাকে বলা হয় ব্রাহ্ম বিবাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে যে ব্রাহ্ম বিবাহ কাকে বলে। কেমন? তাহলে আমি আবার বলি, কন্যাকে বস্ত্র দ্বারা আচ্ছাদন করে এবং অলঙ্কার দ্বারা সজ্জিত করে, হ্যাঁ, বিদ্যা ও সদাচারী বরকে আমন্ত্রণ করে কন্যাদান করাকে বলা হয় কি ব্রাহ্ম বিবাহ। তারপর শিক্ষার্থী ব্রাহ্ম বিবাহ কাকে বলে আসলে তুমি এটা লিখে দিবে। এবার আসছো আমাদের সমাজে এখন যে বিবাহটা হচ্ছে, হ্যাঁ, সমস্ত আত্মীয় স্বজনদের আমন্ত্রণ করে, হ্যাঁ, ব্রাহ্ম পণ্ডিতকে আমন্ত্রণ জানিয়ে যে বিবাহটা করা হয়, হ্যাঁ, ওটাকে বলা হয় কি ব্রাহ্ম বিবাহ। তবে সমাজে গান্ধর্ব বিবাহের প্রচলন আছে। এই বিষয়ে সমাজে আমাদের সমাজে গান্ধর্ব বিবাহের প্রচলন আছে। গান্ধর্ব বিবাহ কোনটা শিক্ষার্থীরা? গান্ধর্ব বিবাহ হচ্ছে মানে যেখানে একজন ছেলে এবং মেয়ে, কেমন, হ্যাঁ, নারী পুরুষ একে অপরের সাথে শপথ করে, হ্যাঁ, মাল্য বিনিময়ের মাধ্যমে যে বিবাহটা করা হয় তাকে বলা হয় কি গান্ধর্ব বিবাহ। মানে কোনো মন্দিরে গিয়ে বা নারী পুরুষ দুইজনের, হ্যাঁ, সরাসরি শপথ করে মাল্য বিনিময়ের মাধ্যমে যে বিবাহটা করা হয় তাকে হচ্ছে কি গান্ধর্ব বিবাহ। আর এই মহাভারতের দুষ্মন্ত সঙ্গীতের বিবাহ হচ্ছে গান্ধর্ব বিবাহের কি উদাহরণ, প্রকৃষ্ট উদাহরণ। মহাভারতের শকুন্তলা ও দুষ্মন্তের বিবাহ হয়েছিল গান্ধর্ব বিবাহ। কেমন? কারণ দুইজনের নারী পুরুষ দুইজন শপথ করে মাল্য বিনিময়ের মাধ্যমে এই বিবাহ অনুষ্ঠিত হয় বলে একে বলা হয় কি গান্ধর্ব বিবাহ। বিবাহের সর্বশ্রেষ্ঠ মন্ত্র হচ্ছে হ্যাঁ, বিবাহের একটা সর্বশ্রেষ্ঠ মন্ত্র আছে। মন্ত্রটি কি? বিবাহের সর্বশ্রেষ্ঠ মন্ত্র হচ্ছে যদি তব। এটি হচ্ছে বিবাহের সর্বশ্রেষ্ঠ মন্ত্র। এই মন্ত্রটি সরলার্থ হচ্ছে তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক তোমার। এই মন্ত্রের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে গড়ে ওঠে গভীর একাত্মতার সম্পর্ক। জীবন হয় এক সূত্রে কি গাথা। আমৃত্যু দ্বারা সুখে দুঃখে একসাথে থাকার প্রতিজ্ঞা করে এবং জীবনের নতুন অধ্যায়ে শুরু হয় পথ চলা। বিবাহের গুরুত্ব দেখো শিক্ষার্থীরা, হিন্দু শাস্ত্র অনুসারে সমগ্র জীবনে যে 10টি ষষ্ঠ মানুষ রয়েছে তার মধ্যে বিবাহ শ্রেষ্ঠ। তাহলে শিক্ষার্থীরা, বিবাহের মূলধারা পুরুষ সন্তানের জনক হয়ে লাভ করেন পিতৃত্ব এবং নারী জননী রূপে লাভ করেন কি মাতৃত্ব। বিবাহের মাধ্যমে মাতা পিতা পুত্র কন্যা সকলকে নিয়ে গড়ে ওঠে সুখের সংসার। কেমন? যাকে কেন্দ্র করে প্রেম, প্রীতি, স্নেহ, বাৎসল্য প্রভৃতি, হ্যাঁ, মানব মনের সুকুমার ভিত্তিগুলো পরিপূর্ণরূপে বিকশিত হয়। এভাবে গড়ে ওঠে আলোকিত মনস্তরী শিক্ষা গাঢ়। তো প্রিয় শিক্ষার্থীরা, বিবাহের গুরুত্ব বললাম। তাহলে এখানে পার্ট 3 ও 4 বিবাহ অনুষ্ঠানের পর্বসমূহ। হিন্দু বিবাহের কিছু বিধিবিধান, শাস্ত্রীয় কিছু অনুষ্ঠান ও স্ত্রী আচার আছে। হিন্দু বিবাহ কোনো চুক্তি নয়। আমাদের হিন্দু বিবাহ কিন্তু কোনো চুক্তি নয়, এটা কি ব্রত। কেমন? জীবনের সর্বশ্রেষ্ঠ সংস্কারমূলক অধ্যায় সূচনা সুগলগ্নে কি করা হয়? নারায়ণ বিয়ের আসর করতে হয়। সেখানে সুগলগ্নে নারায়ণ যখন লগ্ন শুরু হয়ে যায় তখন ব্রাহ্মণ সবাই আসছেন, কন্যা আসেন, বড় আসে, প্রথম বরকে আনা হয়, সাথে সম্প্রদান দাদা যিনি সম্প্রদান করতে গিয়ে থাকেন, হ্যাঁ। তো সুগলগ্নে কি করতে হবে? তবে নারায়ণ, অগ্নি, গুরু, পুরোহিত, আত্মীয় ও আমন্ত্রিতগণকে সাক্ষী রেখে মঙ্গল মন্ত্রের উচ্চারণ কুলধরি ও সম্পদের মাধ্যমে বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ হয়। বিয়ের অনুষ্ঠান সমাপ্ত হয় যোগ্য ও কতগুলো লোকাচারের মাধ্যমে। তাহলে এই বিবাহ অনুষ্ঠানে অনেক পর্ব আছে, যেমন প্রথমে কি দিয়ে শুরু হয়? আশীর্বাদ। হ্যাঁ, যখন পক্ষের মধ্যে যখন বাড়িঘর দেখতে যায়, মেয়ে দেখতে যায়, তারপর যখন মেয়েকে পছন্দ হয়, বরকে পছন্দ যদি হয়, তখন তাদের তখন কি হয়? এরপরে আসে কি আশীর্বাদের পালা।
তাহলে আশীর্বাদ, এরপরে আশীর্বাদের পরে আসে কি অধিবাস, বৃদ্ধিশ্রাদ্ধ, গায়ে হলুদ, তারপর বরণ, শুভদৃষ্টি, তারপরে মালা বদল, সম্প্রদান, যোগ্য অনুষ্ঠান, হ্যাঁ, ও সাত পাকে বাধা, স্বীকৃতি, বিবাহ ছিন্ন মানে শির দেওয়া, কেমন সপ্তপদী গমন, বাসী বিয়ে, অষ্টমঙ্গলা প্রভৃতি। হ্যাঁ, এর মধ্যে কিছু শাস্ত্রীয় আর কিছু অঞ্চলভেদে রূপাচার হয়। কেমন? তো স্বীকৃতি বিয়ের আগে কি করতে হবে, যেদিন বিয়েতে সেদিন কি হতে হয়, বিয়ের দিন আগের দিন উভপক্ষে নিজ করে বুঝতে প্রতিষ্ঠিত করা হয়, এই বিধিসাধ্য করা হয়, তার বিবাহের দিনই বিধিসাধ্যটা হয়। কেমন? তাহলে বিধিসাধ্য মানে কি, পুরুষদের কি প্রতি শ্রদ্ধা নিবেদন করে, তাদের আশীর্বাদ কামনা করে যে শ্রাদ্ধটা করা হয় তাকে বলা হয় বৃদ্ধি শ্রাদ্ধ। আর ওই কুলে পিতৃপুরুষদের প্রতি এই শ্রাদ্ধ তর্পণ করা, শ্রাদ্ধ তর্পণ করাকে বলা হয় কি বৃদ্ধি শ্রাদ্ধ। অর্থাৎ পুরুষদের আশীর্বাদ কামনায় এই বৃদ্ধি শ্রাদ্ধ করা হয়। কেমন? এবার আসো গায়ে হলুদ। গায়ে হলুদ হিন্দু বিবাহের একটি উল্লেখযোগ্য পর্ব। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিবাহের আনুষ্ঠানিকতা, হ্যাঁ, শুরু হয়। আনুষ্ঠানিকতা শুরু হয়। বর কনের শ্বশুরবাড়িতে গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। বারবার কনেকে একটি আসনের উপর বসানো হয়। বড়রা ধান, দুর্বা প্রভৃতি দিয়ে আশীর্বাদ করেন। কেমন? আর ছোটরা নমস্কার করে, হ্যাঁ, কপালে গালে কপালে গায়ে হাতে কি হলুদ মাখিয়ে দেয়, সাথে সাথে মিষ্টিমুখ করানো হয়। তো আমাদের বর্তমান সমাজে আমাদের সনাতন ধর্মে বিবাহের যে গায়ে হলুদ করা হয় এখন আগের চেয়ে এখন আরো ধুমধাম করে কিন্তু এই গায়ে হলুদ অনুষ্ঠানটা করা হয়। কেমন? তার সেখানে একটি মূলত দেহ শুদ্ধিকরণ অনুষ্ঠানে যে গায়ে হলুদ দেয়, হ্যাঁ, গায়ে হলুদ দিয়ে কি করা হয়, এটি দেহ শুদ্ধি করা হয়, দেহটাকে কি করা হয়, শুদ্ধি করা হয়। অর্থাৎ কাঁচা হলুদের সাথে মেথি, সুন্দা, সরিষা, চন্দন প্রভৃতি থাকে। এগুলো সবই কিসের প্রতীক? এগুলো সবই সৌভাগ্যের প্রতীক। কেমন? শুধু বিবাহিত জীবন নবদম্পতি সুখ শান্তি কামনা করাই এই অনুষ্ঠানের অন্তর্নিহিত কি উদ্দেশ্য। এবার আসি শিক্ষার্থীরা এই মালা বদল। কেমন? তাহলে মালা বদল কি জিনিস? বর তার গলার মালাটি কনের গলায়, একইভাবে কর্ণ তার গলায় মালাটি বরের গলায় পরিয়ে দেয়। এই প্রক্রিয়ার পর তিনবার পরস্পর মালা বদল করা হয়। মালা বদল, বরকে যখন বরণ করা হয়, বরণ করার পরে বরণ বাক্য হয়, বরণ বাক্য পর আসে কি কন্যা যাত্রা। কন্যাকে নিয়ে আসা হয়। একটা বরকে একটা সিংহাসনে বা বসানো হয়, বা দাঁড়িয়ে থাকে, কন্যা আসে। কন্যা প্রথমে প্রণাম করবে, প্রণাম করার পর একবার ঘুরে আসবে, প্রণাম করবে, এভাবে 7 বার আসবে। 7 বার ঘুরে এই আসার পর তার কি করা হয়, মালা বদল করা হয়। তখন কি প্রথমে মালা করাবে, হ্যাঁ, এরপর আবার ইস্ত্রি করাবে, এভাবে 3 বার মালা বদল করা হবে। হ্যাঁ, তাহলে কি বর তার গলার মালাটি কনের গলায় এবং একইভাবে কর্ণ তার গলার মালাটি বরের গলায় পরিয়ে দেয়। এই প্রক্রিয়ার পর করতে হয় 3 বার করাতে হয়, মালাটি করাতে হয় 3 বার। হ্যাঁ, 3 বার মালা বদল করা হয়। এরপর আসে কি সম্প্রদান। বিবাহের মূল পর্ব হচ্ছে কি সম্প্রদান পর্ব। বিবাহের নির্দিষ্ট পোশাক পরে বর কনেকে বিয়ের পিড়িতে মুখোমুখি বসাতে হয়। বর বসে কোথায়, পূর্বমুখী হয়ে, আর কনে বসে পশ্চিমমুখী হয়ে। কেমন? তাহলে যিনি কন্যা সম্প্রদান করবেন তিনি উত্তরমুখী হয়ে বসেন। পুত্রলঙ্কুলিত পল্লবে সুশোভিত গঙ্গাজলপূর্ণ একটা কঠিন উপর বরের চিৎ করে ডান হাতের উপর কনের ডান হাত রাখা হয়। তারপর কি করা হয়, লাল গামছা বাঁধা 5টি ফল, পুষ্পপত্র আর ফুলের মালা দিয়ে বেঁধে দেওয়া হয়। সন্তানকর্তা দেবতাদের নাম উচ্চারণ করে কুলধ্বনি, শঙ্খধ্বনি, আনন্দ করে পরিবেশের মধ্যে দিয়ে কন্যা সম্প্রদান করা হয়। হ্যাঁ, তাই বরের ডান হাতের উপর কি কনের ডান হাত চিঠে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটা চিত্র দেওয়া আছে, দেখতে পাবে। এরপর কি যোগ্য অনুষ্ঠান 7 থেকে বাধা। কেমন? তার সম্প্রদান পর্বের পরে সেখানে পর্বে কার্যক্রম ক্ষেত্র, হ্যাঁ, যোগাযোগ করা হয়, উচ্চারণ করে মনের বাহকার মহান বিদ্যাস সকল অসাধু চিন্তারূপী গিমাকা আম পাতা বলে আহতি দিয়ে এরপর এবং পুরোহিত প্রক্রিয়ার পর 7 বার পদক্ষেপ করে একটা পদক্ষেপ করা হয়, 7 বার পদক্ষেপ করতে হয়। এভাবে শাস্ত্রকে বেদের অবদান করতে বিশুদ্ধ নবজীবন লাভ করে। এই যোগ্য অনুষ্ঠানের মাধ্যমে বুদ্ধের কাছে বর কন্যে আবৃত্ত কি হয়ে থাকে, বাধা হয়ে থাকে। হ্যাঁ, অনেক স্থানে কলা গাছ বিবাহ আসরে বর কনেকে 7 বার পুরানো হয়। বর সম্মুখে কনে তার পিছনে, বর তার বাম হাত দিয়ে কনে ডান হাত ধরে বিবাহ আসরের চারদিকে 7 বার ঘোরে। এই পাশাপাশি দুইজনের কাপড়ের কোনায় একত্র করে কিটো দেওয়া হয়। এবার আছে শিক্ষার্থী বিবাহ চিহ্ন। সম্প্রদান পর্ব যোগ্য শেষে বর কনেতে সিঁদুর পরিয়ে দেয়। সিঁদুর দিয়ে বিবাহ চিহ্ন পরানো একজন হিন্দু নারীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা।
তার এরপর থেকে কন্যা অর্থাৎ স্ত্রী স্বামী স্ত্রী অবস্থায় স্ত্রীকে সিঁদুর করতে পারবে। আমাদের দেশে অনেক স্থানে বাসি বিয়ের পর কি সিঁদুর দান করা হয়, হ্যাঁ সিঁদুর পরানো হয়। এভাবে পরম্পরা অধর্ম, হ্যাঁ কন্যাকে প্রাপ্ত করার সময় পক্ষে যদি নগরত্ব সম্পদ প্রভৃতি দিতে হয় তাহলে তাকে কি বলা হয় পণ বলা হয়। এই পণ প্রথা বা যৌতুক প্রথা একটি কি সামাজিক ব্যাধি, হ্যাঁ বহুকাল থেকে এটি আমাদের অনেক ক্ষতি করেছে। পণ গ্রহণের পণ প্রদান দুটি কি সমান অপরাধ, যে পণ গ্রহণ করবে এবং যে পণ দিবে দুজনই সমান কি হবে অপরাধী হবে। হ্যাঁ এর মূলে রয়েছে অশিক্ষা, অসচেতনতা, পিতৃতাত্ত্বিক ও পুরুষ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা। হ্যাঁ বর্তমান সমাজ ব্যবস্থা এই পণ প্রথা কি নিন্দনীয় ও কি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। এই সমস্ত জঘন্য অপরাধগুলো কাজ করবো থেকে সমাজকে রক্ষা করার জন্য আমরা এগিয়ে আসবো। প্রিয় শিক্ষার্থীরা, যেখানে কোনো মেয়েকে যদি কোনো কন্যাকে বিয়ে দেওয়া হয় সেখানে বরপক্ষ যদি পণ দাবি করে সেখানে বরপক্ষের কোনো পণ দেওয়া যাবে না। হ্যাঁ যে পণ দাবি করবে বলে যে তাকে মেয়ে বিয়ে দেব না। হ্যাঁ কোনো বর যদি কোনো পাত্র যদি কনের কাছে পণ দাবি করে তাকে তার কাছে বিয়ে না দেওয়াই কি ভালো। হ্যাঁ তার পণকে না বলবে, ছেলে পক্ষ কোনো পণ দিবে না আর পণ দিতে পারবে না। কেমন? তাহলে এই সমস্ত জঘন্য অপরাধগুলোর কাছ থেকে রক্ষা করার জন্য এগিয়ে আসবো। এই জঘন্য অপরাধ নির্মূল করার জন্য দরকার আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন, সমাজ প্রতিরোধ, নারীকে শিক্ষিত ও সচেতন করে যথাযোগ্য মর্যাদা দান করা। একজন সুশিক্ষিত করে তুললে সে যে কোনো কাজ করে অভিসাধারণত কাজ করে নির্বাহ করতে পারে। তাই কেউ যদি বিশেষ করে যারা পণ দাবি করে লোভী প্রকৃতির মানুষ তাদেরকে বিয়ে না দেওয়াই কি ভালো। তাহলে বর্তমান সময় যে আমাদের যে এছাড়া মানসিক প্রশিক্ষণ, জীবনমুখী শিক্ষা, হ্যাঁ ও এই প্রথা নির্মূলে সহায়ক ভূমিকা রাখতে পারে। সর্বোপরি পণ বাজার বিরুদ্ধে আইনি কঠোর প্রয়োগ করতে হবে। তাই শিক্ষার্থীরা পণ দেবেও না নেবেও না এই রাখবে। হ্যাঁ কার কাছ থেকে পণ নেবেও না, কাকে পণ দিবেও না। কারণ এই পণ যিনি যে গ্রহণ করে যে প্রদান করে দুজনে কি সমান অপরাধী। তাই কি পণ প্রথা অধর্ম, এর জন্য এটা এইভাবে ব্যাখ্যা করা হয়েছে। হ্যাঁ তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসডব্লিউ দিচ্ছি, তোমরা এই অনেক থেকে চাকরি থেকে এসডব্লিউ করবে। তোমরা এসডব্লিউ থাকবে তোমাদের 30টি ঘরে চলছে। প্রশ্ন মানে এই পার্ট থেকে 4 পর্যন্ত পড়বে, পরে এখান থেকে নোট লিখবে করে মানে প্রশ্ন লিখবে, প্রশ্নের নিচে উত্তর লিখবে। কেমন? এভাবে 30টা নোট লিখবে। কেমন? যখন স্কুল করবে তখন আমাকে এগুলো দেখাবে, ভালো করে পাঠগুলো মনোযোগ দিয়ে পড়বে। আশা করি তোমরা ভালোভাবে করতে পারবে। হাত লেগে চলে গেছে মানে কি শেষ? তুমি আমরা ক্লাস করতে হবে না না এটা আছে। আচ্ছা আচ্ছা এন্ড করবেন।